উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার, হাত বেঁধে চোখ ঢেকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। এখন যাকে সবাই আয়নাঘর নামে চেনে, সেই আয়নাঘরে কাটে ৬১ দিন। তারপর সীমান্ত দিয়ে ভারতে ঠেলে দেয়া। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেই দেশে বিচার, সাজার মেয়াদ শেষ হলেও মুক্তি মেলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দেশে ফেরেন গুমের শিকার সেই ব্যক্তি। বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা। আয়নাঘর থেকে ভারতের কারাগারের দুঃসহ স্মৃতি তুলে ধরেছেন এনটিভির কাছে। জামাল হোসেন ও ইউনুস আলীর ক্যামেরায় সেই গল্প জানাচ্ছেন শফিক শাহীন। সব উপজেলায় এবং বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে ২০১৫ সালে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। ওই বছরের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেয়া সদস্যরা। তারপর তাকে আইনের হাতে সোপর্দ না করে গুম করে রাখা হয়। ২ মাসেরও বেশি সময় পর পরিবার সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আয়নাঘর নামের একটি কুঠুরিতে ৬১ দিন কেটে যায় বলে এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে জানান সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি বাসা থেকে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়, চোখ বেঁধে হাত বেঁধে। তারপরে একটি ৫ ফিট বাই ১০ ফিটের মতো হবে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় ৬১ দিন। ওখানে কেবল ফুড সাপ্লাইয়ের জন্য, খাদ্য দেওয়ার জন্য একটি জায়গা ছিল দরজার নিচে। প্যাডেস্টাল ফ্যান ছিল, বাইরে আওয়াজ হতো বায়ু সঞ্চালনের জন্য। এইটা রুমের বর্ণনা। আমাকে কখনো ওখান থেকে বের করেনি, কেবল একবার রুম পরিষ্কার করার জন্য ওরা বের করেছিল দরজার বাইরে। প্রতি মুহূর্তে আমি মৃত্যুর জন্য প্রহর গুনছিলাম, এরকম একটি সময়। আমারটা আয়নাঘরের যে বর্ণনা পেয়েছি তার চাইতে অনেক কঠিন অবস্থায় আমি ছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ঠেলে ওপারে পাঠালেও অবৈধ অনুপ্রবেশের মামলায় জেল খাটতে হয় সালাউদ্দিন আহমেদকে। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় ছাড়াও পান তিনি, কিন্তু দেশে ফিরতে পারেননি। অবশেষে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। যেদিন আমাকে বের করে নিয়ে গেল সেদিন দীর্ঘ এক যাত্রা, চোখ বেঁধে হাত বেঁধে, অনেক কাপড়, অনেক মাস্ক পরে। তারপরে শিলংয়ের একটা জায়গা, এটা গলফ মাঠ বলে আর কি, ওইটার কাছাকাছি আমাকে ছেড়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। দীর্ঘ ৯ বছর উপরে, ৯ বছর ৩ মাস না ৪ মাস হলো, যখন দেশে ফেরার চেষ্টা করছিলাম আইনিভাবে, তখন ভারত সরকার আবার আমার এই খালাসের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল আদালত খালাস দেওয়ার পরে এবং সরকারকে নির্দেশনা দিল যে এই লোককে তার দেশে প্রত্যাবর্তন করার জন্য আইনি প্রক্রিয়ায় পাঠান। আমার মতো অনেকেই আমার সহকর্মীদের মধ্যে, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে, এমনকি সাংবাদিকরাও এই গুমের শিকার হয়েছেন। তারা অনেকে আমার মতো সৌভাগ্যবান হয়নি যে বেঁচে আছে বা তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। আমি অনেক সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ভারতে বন্দী থাকার সময় দলের কাউন্সিলে সালাউদ্দিন আহমেদকে স্থায়ী কমিটির সদস্য করে বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার যেন গুমের ও খুনের বিচারের ব্যবস্থা করে, সেই দাবি এই ভুক্তভোগী নেতার। অবশ্যই খুঁজে বের করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে। যারা গুম হয়ে আছেন সে সমস্ত পরিবারের বেদনা আমার পরিবারকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যারা এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড হয়েছে তাদের মধ্যে এখনো যারা অপেক্ষা করে আছে তাদের স্বজনদের ফেরার জন্য, তাদের সাথে কথা বলেন, আপনি বুঝতে পারবেন এক অবর্ণনীয় অসহনীয় দুঃখ যন্ত্রণা। মানুষ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, তার দাফন হয়, তাকে স্মরণ করে, কবর জিয়ারত করে, স্বাভাবিক। এই সুযোগটাও একজন মানুষের যখন থাকে না, তাদের বেদনা, তাদের পরিবারের বেদনা যে কত চরম হয়, সেটা কোনো ভাষায় বলে ব্যক্ত করা যাবে না, শেষ করা যাবে না। আর বিচার এই দেশের মাটিতে ইনশাল্লাহ প্রতিটি গুমের, হত্যার বিচার, অভিহিত হত্যার, প্রতিটি অনাচারের বিচার হবে।
আয়না ঘরের মতো বন্দিশালা তৈরি করে যারা ভিন্ন মতকে দমন করার কুশীলব হিসেবে ভূমিকা রাখেন তাদের একজন জিয়াউল আহসান। জিয়াউল আহসানের মতো সেই সব কুশীলবদেরকে গ্রেপ্তার করে গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার দাবি সালাউদ্দিন আহমেদের। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, নির্বাচনে কারচুপি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশে কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, অনিয়ম এবং দুর্নীতিতে সবকিছু শেষ হয়ে গেছে, এখন নতুন করে শুরু করতে হবে। সাম্প্রতিক গণ অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, লক্ষ ছাত্র জনতা শেখ হাসিনার নিষ্ঠুরতার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল, তারপর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মুক্তিযুদ্ধের পর দেশের সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছে, শত শত মানুষ নিহত হয়েছে, হাজারো মানুষ আহত হয়েছে উল্লেখ করে দেশের এই সংকটকালে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ডক্টর ইউনূস। Students of no other countries in our recent memory had to pay so much a price for expressing their democratic aspirations, dreaming of a discrimination-free, equitable, and environmental-friendly nation where human rights of every citizen will be fully protected. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. রংপুরের সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহির হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর আবু সাইদের হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 17 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ফ্রিল্যান্স ফটো সাংবাদিক আব্দুল্লাহ আবু তাহিরের বাবা আব্দুর রহমান সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 40 জনের নাম উল্লেখ করা হয়। এদিকে শহীদ আবু সাইদে বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে একই আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাগুলো গ্রহণ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণের নির্দেশ দেন। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম কার্যকর করার সম্ভাবনা নেই, ধীরে ধীরে আগে শিক্ষাক্রমে যাবার চেষ্টা করা হবে, তবে শিক্ষার্থীদের কোনো অস্বস্তি যেন না হয় তা সবার আগে দেখা হবে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। বিচার বিভাগকে ভুল লুণ্ঠিত করা এবং গণতন্ত্রকে হত্যা করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শেখ হাসিনার পাশাপাশি খায়রুল হকের বিচার যেন দৃষ্টান্তমূলক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়। কেন দৃষ্টান্তমূলক হতে হবে? কারণ মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়দের আসন অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ আসন, সম্মানের আসন। সেই মর্যাদাপূর্ণ একটা চেয়ারে বসে জাতিকে ধ্বংস করবেন, গণতন্ত্রকে ধ্বংস করবেন, এমন কুলাঙ্গার বিচারপতি যেন সুপ্রিম কোর্টে আর কেউ না আসেন, সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
তীব্র যানজটে নাকাল রাজধানী ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ পুরো দমে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। সেই সাথে ঢাকার রাস্তায় দেখা গেছে চিরায়ত যানজটের। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মস্থলে যাবার সময় অধিকাংশ সড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। গণপরিবহনের সাথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও, ফলে বেশিরভাগ রুটেই থমকে আছে যান চলাচল। উত্তরা, মহাখালী, তেজগাঁও, মতিঝিল, ফকিরাপুল, শান্তিনগর এলাকায় সকাল থেকে যানবাহনে তীব্র জট দেখা যায়। কোনো কোনো সিগন্যাল পার হতেই লাগছে 30 থেকে 40 মিনিট। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে উচ্চ আদালতে। একই সঙ্গে ওই দুই নির্বাচনের আগে সিইসি সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হচ্ছে। রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিটকারীদের আইনজীবী জানান, ইসি নিয়োগ নিয়ে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। 2022 সালের আইনে দায়মুক্তি দেওয়ার এমন বিধান অসাংবিধানিক। রিটকারী আইনজীবীরা মনে করেন 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনের দায়িত্বে থাকা ইসি নিয়োগ ছিল অবৈধ। সে কারণে তাদের অধীনে হওয়া নির্বাচনও অবৈধ। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বৃন্দ তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া ছিল সার্চ কমিটি গঠন করার মাধ্যমে, এটি বাংলাদেশের কোনো আইন অনুযায়ী হয়নি। তাদের এই নিয়োগ নিয়ে পরবর্তীতে বাংলাদেশের কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এই যে দায়মুক্তি, যে এত সালে নির্বাচন এবং নির্বাচন প্রক্রিয়ায় যে অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই আইনটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি এইভাবে আইন করে কোনো বিচার বিভাগের ক্ষমতাকে খর্ব করা যায় না। স্বৈরাচার হাসিনা সরকারের সময় নির্যাতিত প্রবীণ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, টিভি উপস্থাপক ও লেখক শফিক রেহমান দীর্ঘ 6 বছর পর আজ দেশে ফিরেছেন। হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। এর আগে 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় মামলাটি করেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় 2016 সালে 16 এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হতে হয় তাকে। গত 1 বছরে ভারত থেকে 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলারের বেশি মূল্যের বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশে রপ্তানি করা মোট 12 কোটি ইউনিট বিদ্যুতের বেশিরভাগই রপ্তানি করেছে আদানি গোষ্ঠী। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় 2023-24 অর্থ বছরে 11 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে ভারত এবং এর 10% রপ্তানি আয় বিদ্যুৎ খাত থেকে। বাংলাদেশের বিনিয়োগে ভারতের ঝাড়খণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবসায়িক সুবিধাভোগী গৌতম আদানির আদানি গ্রুপ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশে উচ্চ মূল্যে বিদ্যুৎ রপ্তানি করছে। এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত কয়লার দাম অস্ট্রেলিয়ার উন্নত মানের কয়লার দামের সমান মূল্য মার্কিন ডলারে নেওয়া হয়। এমনকি বাংলাদেশকে বিদ্যুৎ কিনতেও হয় মার্কিন ডলারে। বাংলাদেশের জনগণকে না জানিয়ে বা ফাঁকি দিয়ে একতরফাভাবে স্বৈরাচার শেখ হাসিনা ভারতের সাথে এই বিদ্যুৎ চুক্তি করেছিলেন। এদিকে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর ভারত সরকার এক দেশে বিদ্যুৎ রপ্তানি বিধান 2018 সংশোধন করে আদানির বিদ্যুৎ কেন্দ্রে ঝুঁকি কমানোর নীতি গ্রহণ করেছে। ক্রীড়াক্ষেত্রে খেলোয়াড়দের মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট নামক একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরমেন্স, ক্রীড়ার সাথে ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক ডিআইজি আব্দুল বাতেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। প্রায় ১ মাস পর আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা যথারীতি ক্লাস হয়েছে। সকাল থেকে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিভিন্ন স্কুল কলেজ। পুরো দমে একাডেমিক ক্লাস শুরু না হলেও স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতিও। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়লে আন্দোলন দমনের অংশ হিসেবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিনেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল রাজধানীর স্কুল, কলেজ। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দিত হওয়ার পাশাপাশি পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যয় শিক্ষার্থীদের। পড়ালেখার মধ্যে আসলে এখন আমাদের একটু ঢুকে যেতে হবে। আমরা বাসায় বসে আসলে কিছুই পড়ি না, হালকা পাতলা গণিত, বিজ্ঞান এগুলোই পড়ছি। স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। আবাসিক হলে উঠছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো হল, 19টা হলের মধ্যে আমাদের হলই সর্বপ্রথম গণরুম মুক্ত হলো। এই যে গণরুম কালচারটা, গেস্টরুম কালচারটা, এই শব্দগুলো হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস থেকে যেন মুছে যায়। এখন যেহেতু গণরুমটা নাই, এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে ভালো পড়াশোনা হবে, এটি আমরা বিশ্বাস করতেছি। ঢাকা ছাড়াও উৎসবমুখর পরিবেশে রংপুর, খুলনা, বরিশাল সহ দেশের সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীরা ফিরছে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতেও। সিন্ডিকেট সভা না হওয়ায় এখনও খোলেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তবে হলে উঠেছেন শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের প্রবর্তক পাহাড়ে শ্রীকৃষ্ণ ইস্কন মন্দির পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে বলেন, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতিতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধর্মীয় স্থাপনা সহ সংখ্যালঘুদের নিরাপত্তায় ভূমিকা রেখেছেন। তিনি আগামীতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাদের ভূমিকা রাখার অনুরোধ জানান। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে পরিকল্পিতভাবে প্রতিবেশী দেশের কিছু মিডিয়া গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এছাড়া আওয়ামী লীগের কতিপয় নেতা গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষকে জেলার হাতীবান্ধা সীমান্তে জড়ো করার মাধ্যমে ভারতীয় মিডিয়ায় মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও জানায় সংগঠনের নেতারা। দুপুরে শহরে মিশন মোড়ে আয়োজিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব অভিযোগ করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের গুরুচরণ রায় এবং শিবেন্দ্রনাথ রায় শিবু। রাজশাহীতে রাস্তায় ১৭,৯২,০০০ টাকা কুড়িয়ে পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা। পরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা টাকাগুলো থানায় জমা দেয়। টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে। এই ধাতব বস্তুটিতে 18টি ছিদ্র আছে। পুলিশ বলছে এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৭৫তম জন্মবার্ষিক। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দ্বীনের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে পুরনো কলা ভবন থেকে শোভাযাত্রা বের হয়। রাতে রয়েছে নাট্যাচার্যের জীবন, কর্ম, দর্শন আলোচনা সহ নাট্য নির্দেশনায় সেলিম আল দ্বীন নাট্যকার সত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন শীর্ষক ওয়েবিনার। মূল আলোচনায় উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন।
ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ ও বিদেশি মিশনের প্রধানগণের সাথে বৈঠকে আজ তিনি এমন অভিযোগ করেন। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিভিন্ন খাতে সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করাই তার সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার 10 দিন পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকগণ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে প্রায় 50 জন কূটনীতিক যোগ দেন। এ সময় তিনি জুলাই ও আগস্টের গণবিপ্লবে সর্বোচ্চ আত্মত্যাগ করা তরুণদের কথা স্মরণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন। I wanted to be a cricketer, but look what happened to my leg. I couldn't talk to him. বাংলাদেশের অগণিত ছাত্র জনতা যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলেও জানান ডক্টর ইউনূস। A country which is in almost always a completely mess. In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. বাংলাদেশ তাদের সকল আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক এবং চুক্তি চলমান রাখবে বলে কূটনীতিকদের জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশকে বিশ্বের পোশাক খাতের অন্যতম বৃহৎ অংশীদার উল্লেখ করে এই খাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না বলেও নিশ্চিত করেন তিনি। তার সরকারের সামনের যাত্রা কণ্টকাকীর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনূস। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. The task is huge, but I feel it's doable. And we need your support for that, to make it happen. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. We will also make sincere efforts to promote national reconciliation. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তাদের নিরাপত্তা নিশ্চিত করে নিজ দেশে ফেরত পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দ্রুতই নিত্যপণ্যের দাম কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য করে শিক্ষার্থীদের কোনো সমস্যায় না ফেলে আগে শিক্ষাক্রমে ফেরা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস দিয়েছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকুলউদ্দিন। এটা দেখে বিরাট অনেক কিছু আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর রোববার প্রথমবারের মতো সচিবালয়ে আসেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তাকে স্বাগত জানান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিশ্ববিদ্যালয় থেকে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবার আশ্বাস দেন। কথা বলেন শিক্ষাক্রম নিয়েও। যে শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো রাখা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব, আবারও আমি বলছি, আমরা চেষ্টা করব এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা, তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয়, শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয়। 40টা বা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো
যেগুলোতে আমরা যে পদায়নগুলো কাছে অতি দ্রুত করব। আর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে নিত্যপণ্যের দাম কমানো ও ব্যবসা বাণিজ্য সহজ করাকে অগ্রাধিকার বলে জানান অর্থ উপদেষ্টা। উন্নয়ন সংস্থাগুলো সরকারকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। দেশে ব্যবসা বাণিজ্যে যদি সহায়ক পরিবেশ থাকে এবং এখানে যদি কোনো রকম দুর্নীতি বা কিছু না হয়, যতটুকু সম্ভব আমদানি অত্যাবশ্যক আমদানি করতে হবে এবং বাজারের উপরে বা ভোক্তাদের উপরে সাধারণ মানুষের উপরে বাড়তি চাপ না পড়ে। এখন যে চাপটা আছে সেটাও যাতে কমিয়ে আনা যায় আমরা চেষ্টা করি। রোববার দুপুরে প্রথমবারের মতো নিজ কার্যালয়ে এসে টেন্ডার ও যে কোনো ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? তো এখন তো চাঁদা আর আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রেসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এইটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। আর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের দল নিরপেক্ষভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করব খুব দ্রুততার সাথে, এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিব। এক প্রশ্নের জবাবে সাগর রুনি হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আর গণ অভ্যুত্থানে গণহত্যার সঠিক চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সরকারে অবাধ দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, এমন মন্তব্য করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন দ্রুত বাতিল করে এ খাতে জবাবদিহিতা বাড়ানো জরুরি। রোববার এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ খাতের জন্য 100 দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল 17 বছরে অনিয়ম, দুর্নীতি আর জবাবদিহিতা না থাকায় ভেঙে পড়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে করণীয় জানাতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংবাদ সম্মেলন। যাতে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দুর্নীতি অনিয়মে ক্ষতিগ্রস্ত এই খাতে সবার আগে বিইআরসি সহ সব সংস্থাগুলোকে ঢেলে সাজানো জরুরি। কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যেটি বিভিন্নভাবে এই অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী সুবিধা নিচ্ছে, আমরা মনে করি যে এটিকে অনতিবিলম্বে এইটিকে বাতিল করে বিইআরসির ক্ষেত্রে তার পূর্বের যে শুরুতে তার যে রোল ছিল, যে তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেই জায়গাটিতে ফিরে যাওয়া দরকার। জ্বালানি বিদ্যুৎ খাতের প্রায় প্রত্যেকটি সংস্থার ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রত্যেকটি সংস্থার লিডারশিপে যারা রয়েছেন সেই জায়গাতে একটা বড় পরিবর্তন দরকার আছে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলোর চুক্তি নবায়ন না করার তাগিদ দিয়ে সংস্থাটি বলছে, নতুন প্রকল্পের ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিতে হবে। আর যদি 1 মেগাওয়াট নাও যুক্ত হয় তাও কিন্তু আমাদের এটি দিয়ে চলবে। সুতরাং ভাবার দরকার নেই যে নতুন বিদ্যুৎ কেন্দ্র এক্ষুনি আনতে হবে। আমাদের যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি জ্বালানি উত্তরণই করতে চাই, জ্বালানি রূপান্তর করতে চাই, তাহলে এই যে জীবাশ্ম জ্বালানির যেগুলো কন্ট্রাক্ট রয়েছে এগুলো ধীরে ধীরে অবসায়ন করে দিয়ে এই জায়গাগুলোতে নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আস্তে আস্তে সুযোগ করে দিতে হবে। একইভাবে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে আগামী দিনের এবং বর্তমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর মূল্যায়ন দরকার আছে। এছাড়া জ্বালানি খাতের সংস্থাগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক সংস্থা দিয়ে পুনর্মূল্যায়নের তাগিদ দিয়েছে সিপিডি। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গত 15 বছরে যারা আর্থিক খাতে লুটপাট ও অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রোববার রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এনবিআর কর্মকর্তাদের দুর্নীতিও শক্ত হাতে দমন করা হবে। রাজস্ব আদায়ে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এনবিআরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সংস্থাটির নতুন চেয়ারম্যান। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত 15 বছরের অপরাধীদের নিয়ে কাজ করবে এনবিআর।
রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আমি যদি কন্টিনিউয়াসলি ডেফিসিট বাজেট করি এবং আমার যদি কন্টিনিউয়াসলি লোন বাড়ে, এর মানে হচ্ছে আমার নেক্সট জেনারেশনের উপর আমি বার্ডেন বাড়াচ্ছি এবং ইন্টার জেনারেশনাল যে ইকুইটি সেটা আমি নষ্ট করছি। এই কারণেই আসলে আমাদের এনাফ রেভিনিউ যোগান দেওয়া উচিত যাতে করে আমাদের ডেটটা আর না বাড়ে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে আগেই বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর ধরে টোটাল বাজেট বাস্কেট ঠিক করা হয় এবং ডেফিসিট ফাইন্যান্স কত হবে সেটাও ঠিক করা হয়। ফলে আমার যদি হয় যে এই বছর 8 লক্ষ কোটি টাকার বাজেট, আমার 4.6% ডেফিসিট হবে, তো বাকিটা চলে আসবে আলটিমেটলি ট্যাক্স রেভিনিউ, নন ট্যাক্স রেভিনিউ খুবই কম বাংলাদেশে, অত্যন্ত পুয়ার কালেকশন। অটোমেটিক্যালি এটা চাপিয়ে দেওয়া হয় এনবিআরকে ট্যাক্স রেভিনিউ হিসাবে, যে এটা আপনাকে কালেক্ট করতে হবে, দিস ইজ আওয়ার ফোরকাস্টিং। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাধারণ করদাতা বা ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হন, রাজস্ব কর্মকর্তাদের সে বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা থেকে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছেন 2 শতাধিক আসামির পরিবার। তাদের অভিযোগ, স্থানীয় রাজনীতি সহ নানা দ্বন্দ্বের বলি তারা। টাকার বিনিময়ে এবং চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে বলে দাবি তাদের। দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে মিথ্যা মামলায় ভুক্তভোগীদের খালাস দেওয়ার দাবি আইনজীবীদের। তামজিদ সুমনের রিপোর্ট। 1972 সালে জন্ম, তাকেও করা হয়েছে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। তাই ময়মনসিংহ থেকে ছুটে এসে দাঁড়িয়েছেন বাবার মুক্তির দাবিতে মানববন্ধনে। পারিবারিক শত্রুতা থেকে মামলা দিছে, আমরা কোর্টের সবগুলা কাগজ এগুলো সব সাবমিট করছি, কিন্তু কোর্ট মানতে ছিল না। ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো 3 শতাধিক পরিবারের গল্পটা প্রায় একই রকম। কেউ বিরোধী রাজনীতির শিকার, আবার কেউ ব্যক্তি আক্রোশের। তাদের দাবি, মোটা অঙ্কের প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরপরাধ ব্যক্তিদের। মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি। আমরা একাধিকবার এই ট্রাইব্যুনালে আমার বাবা যাদের সাথে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের লিখিত নিয়ে তাদেরকে এখানে ছাপাই সাক্ষী করে তাদের সাক্ষী দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই আদালত আমার বাবার মুক্তিযোদ্ধাদের সত্য সাক্ষীটা তারা গ্রহণ করে নাই। এই মামলা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন করতেছি এবং যারা মিথ্যা হয়রানিমূলক সাক্ষী দিয়ে আমাদেরকে এই মামলায় জড়িয়ে হয়রানি করছে তাদের বিচার দাবি করতেছি। বাবা, দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান আইনজীবীরা। পরিবারের দাবি হলো মিথ্যা এবং হয়রানিমূলক মিথ্যা যুদ্ধাপরাধের মামলা থেকে নিঃশর্ত মুক্তি। আর আইনজীবী হিসাবে আমাদের দাবি হলো যে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তাদেরকে ন্যায় বিচার প্রদান করা। বর্তমানে 30 মামলায় 1.5 শতাধিক আসামির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।